আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকী। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক আলী আহমেদ মাবরুর। মাবরুর, আমরা অনেকগুলো ইস্যু নিয়ে কথা বললাম। তো এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গত রাতের যে ঘটনা প্রবাহ এবং আজকের সারাদিনের, তো সব মিলে সে বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা তারা একটা জুলাইকে নিয়ে প্রোগ্রাম করছে। সেখানে বাম ছাত্র সংগঠনের অনেকগুলো নেতাকর্মী সেখানে গিয়ে একটা মব সৃষ্টি করেছে। তাদের আপত্তির জায়গা হলো যে সেখানে গ্যালারিতে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতাদের দেখানো হয়েছে। তাদের ভাষায় তারা ৭১-এর স্বাধীনতা বিরোধী। এজন্য তারা আন্দোলন করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ৭১-এর যারা বাংলাদেশকে স্বীকার করেননি তাদের দাবি, তো সেই রকম কিছু নেতার ছবি প্রদর্শনকে তারা আপত্তিকর হিসেবে দেখছে। আমরা জানি যে বিগত সময়ে আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর ধরে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল নামে যে ট্রাইব্যুনালটা গঠন করে জামাত ইসলাম সহ বিএনপির কিছু নেতাকে যেখানে মৃত্যুদণ্ড দিয়ে দণ্ডিত করেছে এবং তাদেরকে হত্যা করেছে বিচারিক প্রক্রিয়ায়, এটা আদালত থেকে রায়ে প্রমাণিত এবং বিষয়টা নিয়ে আপনিও দীর্ঘদিন কাজ করেছেন, আপনি বিষয়টা ভালো করেই জানেন। তো এই ধরনের একটা ঘটনাকে আসলে জুলাই বিপ্লবের পর এসে দাঁড়িয়ে সেই বাম প্রগতিশীলতার নামে যারা একসময় শাহবাগ তৈরি করেছিল, শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতা প্রলম্বিত করতে সবচেয়ে শক্তিশালী ফোর্স যারা অনেকটা তাত্ত্বিক এবং নৈতিকভাবে শেখ হাসিনাকে প্রিভিলেজ দিয়েছিল, সেই শক্তি আজকে জুলাই বিপ্লবের পরও একই ধরনের ইস্যু তৈরি করা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় জুলাই বিপ্লবের পর যেখানে সমস্ত রাজনৈতিক দল উদারভাবে কাজ করার সুযোগ পাচ্ছে, এইরকম একটা পরিস্থিতিতে পরিবেশ ঘোলাটে করার জন্য তারা আওয়ামী বয়ানকে হাজির করছে অনেকটা নির্দ্বিধায়, অনেকটা দুঃসাহসিকভাবে। তো সব মিলে আপনি কিভাবে দেখছেন বামদের এই আওয়ামী ঘেঁষা বা সিপিবি বাম? আমরা জানি যে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্টে তারা কাজ করে এবং ভারতীয় হেজিমনিকে তারা ধারণ করে। এই রকম একটা সংগঠন কিভাবে সাহস পেল বা তারা কিভাবে একটা অনুমোদন সহ যে সংগঠন এখানে প্রোগ্রাম করছিল তাদেরকে এইরকম একটা মব তৈরির চেষ্টা করলো এবং তারা তাদের কার্যক্রমে সফল হলো? সব মিলে আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলেছেন এবং আপনি মোটামুটি আপনার একটি ইন্ট্রোডাক্টরি যে স্পিচ আছে সেটাতে অনেকগুলো বিষয় আসলে আশা করি দর্শকের কাছেও ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা হলো যে ছাত্র শিবিরের প্রতিষ্ঠা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন বা করেছেন। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রোগ্রাম করছে বা এরকম। তো এটা তাদের জানাবার জন্য বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ছাত্র শিবিরের প্রতিষ্ঠা হয়। সুতরাং ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন কোনো সংগঠন নয়। ছাত্র শিবির যে সময়টায় কাজ করতে পারেনি বা অনেকে অনেক ধরনের কথা বলছেন, আমি কালকে আপনি যে বামপন্থীদের কথা বললেন তাদের যে নেতা, আমি তার কথাও শুনেছি, তিনি কোন পরিবেশ পরিষদের কথা বলেছেন, ছাত্র শিবিরকে কাজ করবার সুযোগ দেওয়া হতো না, এখন দেওয়া হচ্ছে, এগুলো বলেছেন। কোয়েশ্চেন হলো যে আমরা আসলে জুলাই বিপ্লবকে আদৌ ওন করি কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে বাম যারা এখন কথা বলছেন, আপনি জানেন যে খুবই মানে বিস্ময়কর ঘটনা, সেটা হলো গতকাল সারা বাংলাদেশ যেদিকে তাকিয়েছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, সেটাও কিন্তু বামপন্থীরা বয়কট করেছে। তার মানে হচ্ছে যে বেসিক্যালি তারা জুলাইকে ওন করছে না। জুলাইকে ওন না করবার কারণে তারা আওয়ামী লীগের যে টেকনিক, সেই টেকনিকটাই হচ্ছে পরিবেশ পরিষদ, যেটার মাধ্যমে মূলত আসলে যেটার কোনো অনুমোদন নাই, যেটা কোনো ভার্সিটির অথরিটি না। কারণ একটা ভার্সিটির তো সিনেট থাকে, সিন্ডিকেট থাকে, ভিসি থাকে, তাদের আলাদা একটা প্রত্যেকটা বডি আছে, প্রক্টোরিয়াল বডি আছে। তারা যে কোনো বিষয়ে ক্যাম্পাসে কে কোথায় ফাংশন করবে করবে না এটা নির্ধারণ করবে। কিন্তু বিগত
কয়েক যুগ, আমি বলবো যে 2 যুগের মতো সময় ঢাকা ইউনিভার্সিটিতে এই পরিবেশ পরিষদ এটাই ছিল আসলে একটা মাফিয়ার মতো, যারা এই ইসলামী ছাত্র সংগঠনগুলো যেন ফাংশন করতে না পারে এটা তারা ইনশিওর করেছে। শুধু তাই না, তাদের সেকেন্ড টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন কখনো ছাত্র সংসদ নির্বাচন না হয়। যার কারণে আপনি দেখবেন যে 90-তে যে স্বৈরাচারী সরকারের যে পতন হলো যে সর্বদলীয় ছাত্র ঐক্যের মাধ্যমে, এরপর থেকে কিন্তু আর এই ডাকসু নির্বাচনটা হয়নি। এটাও হয়নি কারণ হচ্ছে এই পরিবেশ পরিষদের কারণে। তারা বিভিন্ন বিষয়ে শুধু ভেটো দেয়, বিভিন্ন বিষয়ে তারা বাধা সৃষ্টি করে। জুলাই বিপ্লবের পরে, জুলাই বিপ্লবটা যেটা ঘটেছে এটা সর্বজনস্বীকৃত যে এই বিপ্লবে ইসলামী ছাত্র শিবিরের একটা ভূমিকা আছে। এইটা যারা এবং সবচেয়ে বড় ভূমিকার ইসলামী মধ্যে একটা। ছাত্র শিবিরকে যারা অপছন্দ করে, যারা পছন্দ করে না, যারা বিভিন্ন ধরনের অ্যালিগেশন দেয়, তারাও এটা নিয়মিতভাবে বলছে এবং তারা এটা নেগেটিভলি বলছে। এবং আপনি যদি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই শেষ দিকের ভাষণগুলো শোনেন, উনি একদম কনফার্ম ছিলেন যে বিপ্লবের নেপথ্যে আসলে এই শিবির জামাত এরাই, এবং তার কাছে সেইভাবে এজেন্সির রিপোর্টও ছিল। সুতরাং এটা খুবই ন্যাচারাল যে যখন বিপ্লবটা সফল হলো, শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন এই বিপ্লবের সবচেয়ে বড় বা অন্যতম স্টেক হোল্ডার হিসেবে ছাত্র শিবির তার মতো করে সে সক্রিয় হবে। এই হওয়াটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের অজানা কিছু না, বা তারা এটা নিয়মিত। এবং আপনি দেখেন, শুধু আমি ছাত্র শিবিরের কথা বলছি না, আপনার মনে থাকার কথা আওয়ামী লীগ আমলে কিন্তু কাওয়ালি মঞ্চ করার পর ভেঙে ফেলা হয়েছিল। আওয়ামী লীগ আমলে কিন্তু মহিলাদের নামাজ পড়তে গিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছিল। অর্থাৎ কোরআন টোটাল তেলাওয়াত অনুষ্ঠান রাইট পর্যন্ত বন্ধ বয়কট করে বন্ধ দেওয়া করে দেওয়া হয়েছিল। হয়েছিল। অর্থাৎ টোটাল একটা, এটা কোনো ছাত্র শিবিরের বিষয় না কিন্তু, মানে ঢাকা ইউনিভার্সিটি তাকে তারা মনে করে যে এইখানে বোধহয় প্রগতিশীল এমন একটা পরিবেশ তারা মনে করে তাদের মতো করে তৈরি করা দরকার, যেখানে আসলে ধর্মের কোনো চর্চাই হবে না। তো যেহেতু ছাত্র শিবির একটা ইসলামী ধারার ছাত্র সংগঠন, সেই কারণে ছাত্র শিবিরকে তারা সবচেয়ে বড় এনিমি মনে করে। কিন্তু ছাত্র শিবির তো ঢাকা এই ইউনিভার্সিটিতে গত 1 বছরে বহু প্রোগ্রাম করেছে। এখন আপনি আসেন যে ছবিগুলোর কথা বললেন, এই কয়েক মাস আগে বা জাতীয় জাদুঘরেও কিন্তু একটা প্রদর্শনী হয়েছে, সেখানেও কিন্তু এই 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 বিচারিক হত্যাকাণ্ডের যারা ভিকটিম তাদের ছবি ছিল। তো শাহবাগ জাদুঘরও আমরা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের টেরিটরির মধ্যে আমরা ধরি, এবং সেখানে দুনিয়ার মানুষ গিয়েছে, কোনো সমস্যা হয়নি। ছাত্র শিবির সোহরাওয়ার্দী উদ্যানে বিজ্ঞান উৎসব করেছে। তারপরে এই মাত্র 2 দিন আগে সাইমুম শিল্পী গোষ্ঠী নামে একটা ইসলামিক কালচারাল ফোরাম, তারাও এই সোহরাওয়ার্দী উদ্যানে একটা 4 দিনের ফেস্ট করেছে। হঠাৎ করে কি হলো, হঠাৎ করে যেটা ঘটলো, এটা আসলে আমি বলবো যেটা তারা এক ঢিলে অনেকগুলো পাখি মারতে চেয়েছে। প্রথম কথা হলো, তার ইউনিভার্সিটি তাকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছে। আপনি জানেন যে এর আগে যখন ছাত্র দলের একজন কর্মী মারা গেল, সেটাকে কেন্দ্র করেও কিন্তু ভিসির পদত্যাগ চেয়েছিল। জি। তখন ওইটা যখন সফল হয়নি এবং প্রমাণ হয়েছে যে, এবং ক্যাম্পাসের অথরিটি যখন খুব তড়িৎকর্মা গতিতে পুরো বিষয়টাকে ডিল করেছে, সিকিউরিটি এনশিওর করেছে, টিএসসি থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার প্রবেশ পথগুলো বন্ধ করেছে, তখন তাদের আর যতগুলো দাবি খুব ইনস্ট্যান্টলি পূরণ হয়ে যাওয়ার কারণে তারা আর ওইটার উপর থাকতে পারেনি। ফলে তারা আবার চুপ হয়ে গেছে, আবার এখন এসে তারা এটা করছে। এবার যেটা দেখলাম সেটা হলো যে, ধরেন যেই ব্যক্তিরা এগুলো করছেন, আমি নাম বলছি না কারো, বামপন্থী ছাত্র সংগঠন তারা, এবং একই সাথে সেখানে আবার দেখলাম বাগচাষের কিছু সমন্বয়ক যারা একসময় এই শিবিরের সাথে মিলে আন্দোলনগুলো করেছে, তাদেরও যেমন দেখা গেল। আর ছাত্রদল, অদ্ভুত ব্যাপার, ছাত্রদলও এই ঘটনার ঘণ্টাখানেক পরই এইটা একটা বিবৃতি দিল, এবং সেই বিবৃতিতে ছাত্র শিবিরের তারা সমালোচনা করলো, এবং ছাত্র শিবিরের সমালোচনা করে তারা ওই বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম যারা, তাদেরকে ছবি কেন দেয়া হলো সেটা নিয়ে সমালোচনা করলো। ঘটনাচক্র ওইখানে একজন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্যের ছবিও ছিল, সালাউদ্দিন কাদের চৌধুরী, সেটা কেন দিল সেটার আবার তারা নিন্দা করলো। অর্থাৎ জিনিসটা খুবই ইন্টারেস্টিং। সেটা হলো যে, মানে তারা তাদের যে নেতা ওইটাকেও তারা ওখানে অ্যালাউ করছে না। অর্থাৎ ওখানে কিন্তু কোনো, মানে আপনার শিবিরের যেটা যুক্তি এবং যেটা ওই পোস্টারের পাশে যেটা লেখা, সেটা হচ্ছে বিচারিক হত্যাকাণ্ড। এইখানে তারা কি এখন দলের এই পরিচয়টাও দেওয়া হয়নি, তাদের কি চিন্তাধারা, আদর্শিক বিশ্বাস, সেটাও এখানে বলা হয়নি। যেটা বলা হয়েছে সেটা হলো যে, আওয়ামী লীগ যে বিগত 15.5 বছর একটা ফ্যাসিবাদী শাসন কায়েম করলো, এই করবার ক্ষেত্রে তার কি কি কৌশলে সে গিয়েছে, এটা পুরোটা, এটা তো শুধু একটা গ্যালারি না, পুরোটা মিলে এরকম অনেকগুলো বিষয় আছে, এবং সেখান থেকে একবারে গণভবন বিজয় পর্যন্ত পুরোটা একটা ধারাবাহিক গ্যালারির মাধ্যমে তারা তৈরি করেছে। এই জায়গাটার ক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে যে,
এটা একটা ওয়ান অফ দ্য মেজর রিজন যে আওয়ামী লীগ তাদের যে পটেনশিয়াল থ্রেটগুলো ছিল অপোজিশনে তাদেরকে তারা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হত্যা করেছে। এবং এই বিচারটা যখন চলছিল, আপনি যেটা বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা চলমান থাকা অবস্থাতেই বাংলাদেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে ধরেন যে বড় বড় যেগুলো সিভিল সোসাইটি ফোরাম, জাতিসংঘের বিশেষ দূত, সবাই কিন্তু বলেছিল যে বিচারিক প্রক্রিয়াটা স্বচ্ছ হচ্ছে না এবং এটা আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ নয়। সেগুলোকে আওয়ামী লীগ কেয়ার করেনি, সেটা তাদের ব্যাপার, এবং তারা না করে সেই বিচারিক প্রক্রিয়ার হত্যাকাণ্ডটা তারা জারি রেখেছে। এইটাকে শিবির বলতে চেয়েছে যে এখানে কিন্তু তাদের ইভেন তাদের পার্টি পজিশনও এখানে নাম নেই, এখানে শুধু তাদের নাম এবং ওই পাশে লেখা বিচারিক হত্যাকাণ্ড, এবং এটা সর্বজন স্বীকৃত। কিন্তু যেহেতু আলটিমেটলি যেটা ঘটনা ঘটছে আপনি জানেন যে ডাকসুর একটা নির্বাচনের শিডিউল কিন্তু দেয়া হয়েছে, এবং এই কারণে জিনিসটা আরও কখন পরিষ্কার হয়েছে, বামপন্থী ছাত্র দলের ছাত্র সংগঠনের নেতা যিনি বসু, মেঘমল্লার বসু, উনি স্পেসিফিকভাবে একজন ছাত্র নেতা শিবিরের বিপ্লবের সময় যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন এবং বিপ্লবের অন্যতম যাকে একজন নেপথ্যে নায়ক বলা হয় সাদিক কায়েমকে তিনি পাকিস্তানি বলেছেন। এটা সারা বিশ্ব দেখেছে। কোয়েশ্চেন হলো আপনি এত লোক বাকি থাকতে তার নাম বললেন কেন? এবং এই ছেলে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তার আগে জামাতের যাদের ছবি দেওয়া হয়েছে, যে নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে, তাদের সবার ফাঁসিও কার্যকর হয়ে গেছে। তারও 2 বছর পরে এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তাহলে এরকম একটা মানে যাকে আমরা বলি একটা অনেক জুনিয়র একটা ছেলেকে আপনি পাকিস্তানি বললেন কেন? কারণ শোনা যাচ্ছে যে এই ছেলেটা আগামীতে ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচন করতে পারে। অর্থাৎ আমি যেটা আপনাকে শুরুতে বললাম যে অনেকগুলো তারা একসাথে ঢিল মেতে চেয়েছে। একটা হচ্ছে তারা ডাকসু নির্বাচনটা বন্ধ করতে চেয়েছে, যদি নির্বাচন হয় তাহলে তাদের সম্ভাব্য যে প্রতিপক্ষ থাকবে তাকে তারা ডিসক্রেডিট করতে চেয়েছে, ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনকে তারা বিতর্কিত করতে চেয়েছে। আপনি জানেন যে দুজন প্রক্টর স্যার সেখানে ছিলেন, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর এবং মূল প্রক্টর স্যার, তাদেরকে তারা খুবই হেনস্থা করেছে। তাদেরকে বলা যায় যে রীতিমতো চাপ দিয়েছে তারা যাতে ইনস্ট্যান্টলি এটা করা হয়। তো এরপরে সেই প্রক্টরদেরকে বাধ্য করা হয়েছে এবং সেখান থেকে সেই ছবিগুলো সরানো হয়েছে। আমি মনে করি যে আসলে যেটা আমি শুরুতেই বললাম যে আমাদের কাছে এটাই আজ পর্যন্ত পরিষ্কার না। আমরা যেমন বিভিন্ন দলের ভূমিকা জানি, ঢাকা শহরের বিভিন্ন স্পটে আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের সময় মানুষ কিভাবে জীবন দিয়েছে, প্রায় 1400 মানুষ। আমরা ঠিক জানি না এই বামপন্থী লোকদের কোথায় ভূমিকা ছিল, কোন জায়গাটায় তারা ভূমিকা পালন করেছে, তাদের কয়জন নেতাকর্মী আসলে শহীদ হয়েছে, এটার কোনো তথ্য, এটার কোনো আলাপ আলোচনা কোথাও নেই। কিন্তু এখন আওয়ামী লীগ যখন সিনে নাই, এখন এরা এসে খুব সক্রিয় হয়েছে। কি কারণে? কারণ তারা আওয়ামী লীগের ওই ভয়েডটা, শূন্যস্থানটা তারা পূরণ করছে, এবং অনেকেই বলছেন যে তারা আসলে আওয়ামী লীগের প্রক্সিটাই দিয়ে যাচ্ছেন। ফলে বামপন্থী এই দলগুলোর বৈপ্লবিক সময়ের যে ভূমিকা তাও আমাদের কাছে স্পষ্ট না। এবং আমি যেটা বলছি আমি মনে করি সেটা হলো যে বামপন্থী দলগুলো প্রকৃতার্থে আসলে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না। তারা এখন একটা ফ্যাসিবাদী মানসিকতা লালন করে, যার মাধ্যমে তারা অন্য দলকে নিশ্চিহ্ন করে দেবার, অন্য দলের চিন্তাধারাকে ক্যাম্পাসে যেন ফাংশন করতে না পারে সেগুলো তারা নিশ্চিত করতে চাচ্ছে। এই জায়গাতে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তী সরকারের খুবই স্ট্রিক্ট একটা ভূমিকা নেওয়া দরকার, যাতে অন্য কোনো মড়কে ছাত্রলীগ বা ফ্যাসিবাদী যে শাসকেরা যেন ফিরতে না পারে। আর ছাত্রদল সহ বিএনপির ব্যাপারে আমাদের প্রত্যাশা হচ্ছে যে তারা অনেক পোর খাওয়া দল, এবং তারা যেন তাদের ঘাড়ের উপর সওয়ার হয়ে কোনো অপশক্তি যেন আবার এই বাংলাদেশের এই রাজনৈতিক টেরিটরিতে আবার ব্যাক করতে না পারে কোনো ইস্যুতেই, এটা তাদের নিশ্চিত করা উচিত। যদি না হয় তাহলে আমি মনে করি যে এই সোশ্যাল মিডিয়ার যুগে সবকিছুই আসলে সবার কাছে তথ্য ডকুমেন্টস আছে। ছাত্রদলের অতীত ভূমিকা, বিএনপির অতীত ভূমিকা, বিএনপি নেতা নেত্রীদের বিভিন্ন সময়ের বক্তব্য, সেগুলো যদি আসতে শুরু করে, এবং সেগুলো আমার মনে হয় যে বিএনপির জন্য খুব সুখকর হবে না। আমরাও আশা করছি যে ক্যাম্পাসে একটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে, বিশেষ করে বাম প্রগতিশীলতার আড়ালে এই আওয়ামীপনা বা আওয়ামী লীগের এই ধরনের কার্যক্রম যাতে প্রশাসনিকভাবে বন্ধ করার একটা উদ্যোগ নেওয়া যায় এবং শিক্ষার পরিবেশ বজায় থাকে, সেটাই আমরাও কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।